আমরা একটা পপুলেশন নেব, সেই পপুলেশনে সাপোজ থিটা একটা প্যারামিটার। এই থিটা প্যারামিটার দিয়ে আমরা যদি একটা রিয়াল ভ্যালুড ফাংশন তৈরি করি, তাহলে সেই রিয়াল ভ্যালুড ফাংশনটি কেউ প্যারামিটার বলবো। অর্থাৎ একটা প্যারামিটার যদি দেওয়া থাকে তাহলে আমরা অসংখ্য প্যারামিটার তৈরি করতে পারি। যদি একের অধিক প্যারামিটারস থাকে, সাপোজ নর্মাল ডেনসিটি ফাংশন, এই নর্মাল ডেনসিটি ফাংশনের এম এবং সিগমা দুখানা প্যারামিটারস, তাহলে এম দিয়ে তুমি সাপোজ এম স্কোয়ার প্লাস 2, এম কিউব মাইনাস 2m প্লাস 9, তুমি যা খুশি একটা বানাও না, একটা রিয়াল ভ্যালুড ফাংশন হলেই হবে। এগুলোকে প্যারামিটারস বলবো। তেমনি সিগমা দিয়ে যদি তুমি তৈরি করো সিগমা কিউব প্লাস 1 বা সিগমা স্কোয়ার প্লাস 2m প্লাস 3, তাহলে সিগমা শুধুমাত্র সিগমা এম দিয়ে তৈরি করলে এম দিয়েই তৈরি করব, সিগমা দিয়ে তৈরি করলে সিগমা দিয়ে থাকবে, এম এবং সিগমাকে যুক্ত করব না। যদি এমনভাবে রিয়াল ভ্যালুড ফাংশনস একটা প্যারামিটারের দিয়ে তৈরি করো, তাহলে যত রিয়াল ভ্যালুড ফাংশনস তৈরি করবে প্রত্যেকেই প্যারামিটারস হবে। আর জানো প্যারামিটারস মানে ক্যারেক্টার বহন করে। একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য একটা প্যারামিটার দায়ী। তেমনি যদি ক্যারেক্টার বলা থাকে তাহলে আমরা কিন্তু এই রকম প্যারামিটার তৈরি করতে পারবো। আর যদি প্যারামিটার দেওয়া থাকে তাহলে তার জন্য আমরা একটা ক্যারেক্টার পাবো। চলো একটু ভাষাটা দেখি। এখানে দেখো তো, থিটা বি এ পপুলেশন প্যারামিটার, এনি রিয়াল ভ্যালুড এক্সপ্রেশন সাই অফ থিটা, এটা কার ফাংশন? থিটার ফাংশন। আর এই রিয়াল ভ্যালুড ফাংশনটা কি আমরা বলছি? কি বলছি? এটা একটা পপুলেশন, ইজ অলসো এ পপুলেশন প্যারামিটার। তাহলে থিটা একটা পপুলেশন প্যারামিটার যদি হয়, তাহলে যে কোনো রিয়াল ভ্যালুড ফাংশন সাই অফ থিটা এটাকেই আমরা পপুলেশন প্যারামিটার বলবো। তাই রিয়াল ভ্যালুড যতগুলো ফাংশন তৈরি করতে পারবো ঠিক ততগুলোই আমরা তাহলে পপুলেশন প্যারামিটার তৈরি করব। তো এইরকম রিয়াল ভ্যালুড ফাংশনের শেষ নেই, মিনস আমরা পপুলেশন প্যারামিটারের শেষ নেই। চলে এসো এবার এখানে, ডিফারেন্ট নর্মাল পপুলেশন ক্যান বি অবটেন বাই ভ্যারিং ওয়ান অর বোথ of the constants m sigma with the condition sigma greater than 0 minus infinity less than m less than infinity। কি বলা হয়েছে দেখো তো ভালো করে। যদি বলেছে কি কটা প্যারামিটার, এখানে কনস্ট্যান্টস কতগুলি আছে? দুখানা, m আর সিগমা। m কতগুলো ভ্যালু নিতে পারে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে প্রতিটি মান সে নিতে পারে। আর সিগমা গ্রেটার দ্যান 0 অর্থাৎ এই সিগমাও অসংখ্য ভ্যালু নিতে পারে। তো বলা হয়েছে যে এই দুটোর মধ্যে শুধু একটি বা উভয়েই তাদের বিভিন্ন ভ্যালুজের জন্য বা ভ্যালুর জন্য ডিফারেন্ট নর্মাল পপুলেশন তৈরি হবে, যেটা আমরা আগে ছবিতে দেখে নিলাম। এবার দেখো, শুধু এম দিয়ে আমরা কিছু এক্সপ্রেশনস তৈরি করেছি, এম স্কোয়ার প্লাস 4m। যেহেতু এটা শুধু এম, এটা একটা পপুলেশন প্যারামিটার, সেটা দিয়ে আমি একটা রিয়াল ভ্যালুড ফাংশন বানিয়েছি, তাই এটা একটা পপুলেশন প্যারামিটার। অনুরূপে 2m মাইনাস 3 পপুলেশন প্যারামিটার। সিগমা দিয়ে বানিয়েছি সিগমা স্কোয়ার, তাই সিগমা স্কোয়ার একটা রিয়াল ভ্যালুড ফাংশন, তাই এটা একটা প্যারামিটার। অনুরূপে 4 সিগমা স্কোয়ার প্লাস সিগমা। এইভাবে অনবরত তুমি ফাংশনসগুলি তৈরি করতে পারবে, আর প্রতিটি ফাংশনই পপুলেশন প্যারামিটার হিসেবে আমরা গ্রহণ করব। চলো এবার পরের অংশে। পপুলেশন প্যারামিটার, আমরা নর্মাল এম সিগমার এম প্যারামিটারটি আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ভ্যালুজ নিতে পারে। তাই এর অ্যাডমিসিবল ভ্যালুজ কতগুলি যদি বলে, তাহলে আমরা বলবো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সমস্ত ভ্যালুজগুলি হলো অ্যাডমিসিবল ভ্যালুজ।
তো এখানে দেখো থিটা একটা আননোন পপুলেশন প্যারামিটার নেওয়া হয়েছে। এই থিটা যতগুলো ভ্যালুজ নিতে পারে সেই ভ্যালুজের কালেকশনটাকে ক্যাপিটাল থিটা দিয়ে লেখা হয়েছে। তাহলে থিটা বি দ্য সেট অফ অল অ্যাডমিসিবল ভ্যালুজ অফ থিটা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই পপুলেশন থেকে একটা র্যান্ডম স্যাম্পল x1 x2 xn আমরা নিলাম, যার সাইজ হলো n। এবার একটি স্ট্যাটিস্টিক বানাচ্ছি f of x1 x2 xn। এটা আগে বলেছি, দেখো এইটা কেন তৈরি করছি না, এই স্ট্যাটিস্টিকটা থিটার যে গুণ, থিটার যে মান, সেইগুলো দেবে এই এফ ফাংশনটি। তাহলে এটা একটা এস্টিমেট বলবো। এস্টিমেট কার বলবো? থিটার এস্টিমেট বলবো। এখন থিটার এস্টিমেট যদি এই ফাংশনটি হয় তাহলে এটা বলা হচ্ছে যে এই ফাংশনটির করেসপন্ডিং আমরা র্যান্ডম ভেরিয়েবল তৈরি করব, আর সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে ক্যাপিটাল এফ অফ x1 x2 xn বলা হচ্ছে। এই যেহেতু এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, তাই র্যান্ডম স্যাম্পল আমরা পরিবর্তন যদি করতে থাকি, অর্থাৎ অনবরত র্যান্ডম স্যাম্পল যদি নিতে থাকি, সঙ্গে সঙ্গে কিন্তু এই র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে ক্যাপিটাল এ দিয়ে লিখেছি, ক্যাপিটাল এর বিভিন্ন মান পাবো। আর সেই মানগুলি সবাই থিটার কাছে থাকবে। অর্থাৎ থিটাকে ঘিরে যদি একটা স্মল নেইবারহুড তৈরি করি, তাহলে এই ক্যাপিটাল এর সমস্ত ভ্যালুসগুলি ওই নেইবারহুডের মধ্যে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে তবেই আমরা এই স্ট্যাটিস্টিকটাকে এস্টিমেট বলতে পারবো। কার এস্টিমেট বলতে পারবো না, থিটার এস্টিমেট বলতে পারবো। আর যদি এটা একটা এস্টিমেট হয় থিটা প্যারামিটারের, তাহলে এই ক্যাপিটাল এ এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলবো এস্টিমেটার। কার এস্টিমেটার? থিটা স্ট্যাটিস্টিকের এস্টিমেটার। এবার দেখব যে এই রকম এস্টিমেট অনেক হতে পারে থিটার জন্য। একটা সহজ এক্সাম্পল দিলে হয়তো একটু বুঝতে সুবিধা হতে পারে। আচ্ছা চলো একটু বুঝে নেওয়া যাক। দেখো আমরা রোবট আমরা অনেক সময় বিশেষ উদ্দেশ্যে তৈরি করি, দেখতে মানুষের মতোই অনেকটাই, কিন্তু মানুষের মতো চলাফেরা করতে পারে? একদম এক্স্যাক্টলি না। যেন মানুষের চলার মধ্যে যে ছন্দ আছে সেই ছন্দ কিন্তু রোবটের মধ্যে নেই। যেন দেখবে ঝুঁকে ঝুঁকে হাঁটে, কাজ করে ওইরকমভাবে, ঘাড় ঘোরায় কীরকমভাবে দেখবে। ঠিক এটা মানে কি জানো তো? এটা মানে হলো মানুষের সমতুল্য, কিন্তু এক্স্যাক্টলি মানুষের মতো নয়। তো এইখানে যে আমরা প্যারামিটারটা কনসিডার করেছি, পপুলেশন প্যারামিটার কনসিডার করেছি, তার জন্য তাকে এস্টিমেট করছি যে স্ট্যাটিস্টিক দিয়ে, সেই স্ট্যাটিস্টিক প্রায় সমতুল্য হবে, মানে এক্স্যাক্টলি নয়, একটু ত্রুটি থাকবেই। তাই দেখো আমরা একটা প্যারামিটারের জন্য একের অধিক এস্টিমেটস তৈরি করতে পারবো, আর সেই এস্টিমেটসগুলি মধ্যে কোনোটা বেশি গ্রহণযোগ্যতা তা থাকবে। আর সেই গ্রহণযোগ্যতা আমরা কি করে দেখব না, দেখো যে আমরা এস্টিমেটসগুলো তৈরি করব, সেই এস্টিমেটসগুলো বিভিন্ন স্যাম্পলের জন্য যদি ওই নির্দিষ্ট প্যারামিটারের কাছে যে ভ্যালু দিতে পারবে, অর্থাৎ আমরা এরকম বলতে পারি এস্টিমেটারের সে ভ্যালুগুলি পাবো, যে ইন্টারভ্যালটা পাবো থিটা প্যারামিটারের, সেই ইন্টারভ্যালের সাইজ যার যত ছোট হবে তার গ্রহণযোগ্যতা তত বেশি। মিনস এটা দেখো, ইন্টারভ্যালটা ছোট, ইন্টারভ্যাল ছোট মানে থিটাকে যদি মাঝে রাখি তাহলে থিটার উভয় পাশে ভ্যালুগুলো ছড়িয়ে রয়েছে,
তার মানে ছড়িয়ে থাকার বিষয়টা কি দিয়ে প্রকাশ করেছি আমরা? প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে জানি সেটা ভ্যারিয়েন্স। তাই ভ্যারিয়েন্সের মাধ্যমে, অর্থাৎ যে এস্টিমেটারের ভ্যারিয়েন্স যত কম তার গ্রহণযোগ্যতা তত বেশি। চলো একটু দেখে নিই। দেখো এখানে A1 এবং A2 দুখানা এস্টিমেটার্স নিয়েছি একই প্যারামিটার থিটার জন্য। এই A1 এর যে এক্সপেকটেশন, দেখো এটা ভ্যারিয়েন্স, তাই না? এক্সপেকটেশন অফ A1 মাইনাস থিটা হোল স্কয়ার মিনস এটা একটা ভ্যারিয়েন্স। তাহলে A1 র্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স, A2 র্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স, এইখানে মিন থিটাকে ধরা হচ্ছে, অর্থাৎ থিটার উভয় পাশে কতটুকু ইন্টারভ্যাল ছড়িয়ে রয়েছে সেটাকে প্রকাশ করছে এই দুটো এক্সপেকটেশনের মাধ্যমে। তাহলে এই মানটি যদি ছোট হয়, এবং দেখো এটা ফর অল থিটা বিলংস টু ক্যাপিটাল থিটা মিনস এইটা হোল্ড করবে সমস্ত অ্যাডমিসিবল ভ্যালুজ অফ থিটার জন্য, কিন্তু শুধুমাত্র কমপক্ষে একটি থিটা হলেই চলবে যদি এই এক্সপেকটেশনের ভ্যালু লেস দ্যান এটা হয়। তাহলে একটি মাত্র থিটা বিশেষ ভ্যালুর জন্য যদি এই লেস দ্যান হোল্ড করে, তাহলে আমরা জোর দিয়ে বলবো A1 এইটা বেটার কার তুলনায় দেন A2। দেখো ভাষাটা, ইফ A1 A2 be two estimators of theta then A1 is better than A2। কখন? যদি A1 এর জন্য যে ভ্যারিয়েন্স লেস দ্যান ইকুয়াল টু A2 ভ্যারিয়েন্সের সঙ্গে এই সম্পর্কটি হোল্ড করে, এবং এক্স্যাক্টলি স্ট্রিক্টলি লেস দ্যান হোল্ড করবে অন্তত একটা থিটার ভ্যালুর জন্য। পরের অংশে চলে আসি আমরা। এই দেখো এই এস্টিমেশন এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা পয়েন্ট এস্টিমেশন, একটা ইন্টারভ্যাল এস্টিমেশন। তো এখন শুধু নামটা জেনে রাখো তাহলেই হবে। এই পয়েন্ট এস্টিমেশন দিয়ে আমরা প্রথমে কাজ করব, তারপরে ইন্টারভ্যাল এস্টিমেশন আমরা নেক্সট চ্যাপ্টারে যখন পড়ব তখন ওটা ভালো করে জানবো। এখন একটা এস্টিমেটার বা একটা এস্টিমেশন, এইটাকে ভালো এই কথাটা বলবো কখন বলবো না, বিশেষ এই আর.এ. ফিশারের এনআর নিয়ম অনুসারে আমরা বলবো যে একটি এস্টিমেটার গুড হবে তার চারটে গুণ থাকলে: আনবায়াসডনেস, কনসিস্টেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড সাফিসিয়েন্সি। তার মধ্যে আমাদের এইখানে রয়েছে এই দুটো পার্ট। তাই একটি এস্টিমেটারকে গুড এস্টিমেটার বলবো যদি সেটা আনবায়াসডনেস এবং কনসিস্টেন্সি হোল্ড করে। এখন এই আনবায়াসডনেস এবং কনসিস্টেন্সি বলতে কি বোঝায় চলো পরের অংশে দেখি। আনবায়াসড অ্যান্ড কনসিস্টেন্ট এস্টিমেটস ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা একটা স্যাম্পল নিচ্ছি, র্যান্ডাম স্যাম্পল, যার সাইজ হলো n, x1 x2 xn। দেখো x1 x2 xn এটা একটা র্যান্ডাম স্যাম্পল অফ সাইজ n। পপুলেশন র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল X থেকে নেওয়া হয়েছে, যেখানে থিটা একটা আননোন পপুলেশন প্যারামিটার। এই থিটা আননোন পপুলেশন প্যারামিটারের জন্য এই স্ট্যাটিস্টিক আমরা নিলাম, এটা একটা এস্টিমেট। তাহলে এর করেসপন্ডিং র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল এ। এখন দেখো ক্যাপিটাল এ যেহেতু র্যান্ডাম ভেরিয়েবল তাই তার মিন থাকবে, মিনস এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এ। আর এই এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এ যদি থিটা হয়ে যায়, অর্থাৎ যে সমস্ত ভ্যালুসগুলি পাবো তার মিন থিটা। দেখো থিটার উদ্দেশ্যেই কিন্তু এই এস্টিমেট তৈরি করেছিলাম, এই এস্টিমেট গ্রহণ করেছিলাম। আর এই এস্টিমেটারের যে মিন সেটা থিটা যদি হয় তাহলে বলবো এটা আনবায়াসড। আশা করি বুঝতে পেরেছ, এটা আনবায়াসড বলবো। কে আনবায়াসড? এই এস্টিমেটটা আনবায়াসড। এখন যদি এই এক্সপেকটেশন অফ এ থিটা না হয়, অর্থাৎ নট ইকুয়াল টু থিটা হয়, তাহলে বলবো যে
এই এস্টিমেটটা বায়াসড, অর্থাৎ এই বায়াসডের পরিমাণ কতটুকু না এক্সপেকটেশন অফ এ থেকে থিটার সঙ্গে যে ত্রুটিটা, অর্থাৎ এক্সপেকটেশন অফ এ মাইনাস থিটা, এই ত্রুটি, এটা একটা ত্রুটি, এই ত্রুটিটাই হলো বায়াস। কার বায়াস? এস্টিমেট এর জন্য, স্মল এর জন্য বায়াস। আর এই বায়াসের পরিমাণ যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় সেই অনুসারে বলবো ওই এস্টিমেটটাকে আমরা বলছি পজিটিভলি অর নেগেটিভলি বায়াস। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরের অংশে চলে যাব। এখানে যে স্ট্যাটিস্টিক এ নিয়েছি, যেটাকে আমরা এস্টিমেট বলছি, এই এস্টিমেটটা কার না প্যারামিটার থিটার জন্য। তাহলে এই এফ অফ এর করেসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এ মিনস এফ অফ ক্যাপিটাল x1 x2 xn, এটা যদি টেন্স টু থিটা ইন পি হয়, মিনস এক্স এন লার্জ করলাম, মিনস স্যাম্পলের সাইজ অনবরত বৃদ্ধি করলাম, আর এই অনবরত বৃদ্ধি করার ফলে যে স্ট্যাটিস্টিক যেটা তৈরি হবে সেই স্ট্যাটিস্টিকটা থিটা প্যারামিটারের সমতুল্য হবে। যদি এই সমতুল্য হয় তাহলে তাকে আমরা বলবো কনসিস্টেন্ট এস্টিমেট বলবো। অর্থাৎ ম্যাথামেটিক্যালি তাহলে এটা দাঁড়ালো, দেখো এ টেন্স টু থিটা ইন পি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি মানেই হলো, এইটা মানেই হলো লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ মড এ মাইনাস থিটা লেস দ্যান ইপসিলন। অর্থাৎ এদের মধ্যে যে তফাৎ সেটা ইপসিলন নগণ্য তার থেকে ছোট, অর্থাৎ এর ভ্যালুজের সঙ্গে থিটার বিশেষ তফাৎ নেই। মিনস থিটার নেইবারহুডের মধ্যে এর সমস্ত ভ্যালুজগুলি আমরা পাবো, এমন যদি অ্যাসুরেন্স দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিটা 1 হয়ে গেল। ঠিক ইকুইভ্যালেন্টলি আমরা এটা বলতে পারি এটা লেস দ্যান ইপসিলন নয়, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ইপসিলন। অর্থাৎ থিটার সঙ্গে এর ভ্যালুসগুলি যদি থিটার খুব কাছে থাকে তাহলে দেখো থিটার যে ছোট নেইবারহুড আমরা কনসিডার করছি তার বাইরে থাকবে এমন প্রবাবিলিটি নেই বলতে গেলেই চলে, তাহলে সেই ক্ষেত্রে এই ইভেন্টের প্রবাবিলিটি 0 হবে। এই আনবায়াসড এবং কনসিস্টেন্ট এস্টিমেটস ব্যবহার করে আমরা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম করব। আমাদের এই জায়গাটা একটু ধারণা তৈরি হলেই হবে। আমি বিষয়টা বলতে পারলেই হলো। কি বলবো, কোন কোন ওয়ার্ডগুলো আমাদের পরিচিত হতে হবে তার মধ্যে আমরা দেখেই নিয়েছি। ওয়ার্ডগুলো কি না প্যারামিটারস, স্ট্যাটিস্টিক, এস্টিমেট, এস্টিমেটার, এস্টিমেটারকে বা এস্টিমেটকে গুড এস্টিমেট বলবো, গুড এস্টিমেটার বলবো কখন, আনবায়াসড কনসিস্টেন্ট এস্টিমেটার্স বলতে কি বোঝায়। কোনো ভাষা এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু ধারণাটুকু থাকলেই যথেষ্ট। আমরা এর পরের যে ভিডিও আমরা পড়ব সেই ভিডিওতে অঙ্কগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় থাকবেই বলতে পারো।